নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, তথাকথিত বৈষম্য বিরোধী সরকার আসলেই কি বৈষম্য বিরোধী? আমরা কিন্তু যতই দিন যাচ্ছে এই সরকারের স্বরূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা একটা সংবাদ শুনেছেন, পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদে যে নবম এবং দশম শ্রেণীর পাঠ্য বইয়ের প্রচ্ছদের পেছনে একটা গ্রাফিটি ছিল, সেখানে আদিবাসী শব্দটি ছিল, একটা গাছের মতো আঁকা ছিল, সেইখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আদিবাসী এই শব্দগুলি লেখা ছিল। কিন্তু তারপরে একটা বইফোর সংগঠন, তথাকথিত স্টুডেন্ট ফর সভরেন্টি অর্থাৎ সার্বভৌমত্বের পক্ষে ছাত্ররা এই নামে একটি সংগঠন, তারা প্রতিবাদ জানিয়েছে যে আদিবাসী শব্দটা সংবিধান বিরুদ্ধ, সুতরাং এইটা ব্যবহার করা যাবে না। তারা যেন সংবিধান কত মেনে চলে, তাই না? এই সরকার কি সংবিধান মেনে হয়েছে? সংবিধানে কি এই অন্তর্বর্তী সরকার বলতে কিছু আছে? সংবিধানে তো প্রধানমন্ত্রী থাকার কথা, তাই না? বাংলাদেশে কি এখন প্রধানমন্ত্রী আছে? নাই। তো যাই হোক, তারা বলছে যে এইটা থাকতে পারবে না, এই আদিবাসী শব্দটা। মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যেটা আছে এনসিটিবি, সেইখানে তারা সেই অফিস ঘেরাও করে এবং এর পরবর্তীতে দেখা গেছে এবং এনসিটিবির যেই চেয়ারম্যান তিনি বলেছেন যে এইটা ভুল থেকে হয়েছিল, তাই তারা এটা সংশোধন করে দিবে এবং তারা সংশোধন করে দিয়েছে। সংশোধন করে তারা সেই আদিবাসী সংযুক্ত যেই গ্রাফিটিটা ছিল সেই গ্রাফিটিটা তারা সরিয়ে নিয়েছে এবং সেইখানে তারা বলবীর উন্নত মমশির সেই স্লোগান সম্বলিত একটি গ্রাফিটি দিয়ে দিয়েছে। এখন এই বিষয়টা কিভাবে হলো? হঠাৎ করে কোনো নীতি নির্ধারণী পর্যায়ে কোনো মিটিং হলো না, কোনো কিছু হলো না, একটা গ্রুপ এসে বলল যে এইটা থাকতে পারবে না, তারা সরিয়ে দিল। তাহলে এতে করে বোঝা যায় যে এই যে বাংলাদেশের যেই পাঠ্যপুস্তক প্রণয়ন, সিলেবাস তৈরি, পাঠ্যক্রম তৈরি, এগুলি কোনো প্ল্যানিংয়ের মধ্যে হয় নাই, তাই না? নিশ্চয়ই আবার বলতেছে যে এটা ভুল করা থেকে, এটা ভুল হয়ে গেছিল, তারা স্বীকার করে নিল। এটার জন্য যে একটা ডেলিভারেশন দরকার সেই জিনিসটা কিন্তু তারা করেনি। সচরাচর সরকার সিদ্ধান্ত নেবে বিবেচনা করে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বললে ভালো মন্দ বিবেচনা করে এগুলি, তাই না? যেটা ছাত্রদের কাজে লাগবে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবে, সেই চিন্তা ভাবনা করে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে তারা হুট করে দিল, আবার একদল প্রতিবাদ করলো, এটা আবার বাতিলও হয়ে গেল। তো বোঝা যাচ্ছে যে যারা প্রতিবাদ করেছে তারা খুব শক্তিশালী, কিন্তু প্রতিবাদ তো অন্যান্য ক্ষেত্রেও হচ্ছে। যেমন এই সিদ্ধান্তটার বিরুদ্ধেই আবার আদিবাসীরা প্রতিবাদ জানিয়েছে। আদিবাসীরা প্রতিবাদ জানিয়েছে কই? উল্টা আদিবাসীদের ওপর আক্রমণ করা হয়েছে, আদিবাসীদেরকে মারধর করা হয়েছে। কারণ আদিবাসীদের দাবি এনটিসিবি মানবে না, সরকার মানবে না, কারণ আদিবাসীরা তো আদিবাসী, তারা সংখ্যালঘু, তারা দুর্বল। যেমন হিন্দুরা সংখ্যালঘু, হিন্দুরা দুর্বল, তাদের দাবি দেওয়ার কোনো দাম নাই। হিন্দুরা 8 দফা দাবি নিয়ে আজকে দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছে, তাদের দাবি দেওয়ার প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু অন্যরা মানে ওই মাইকে ঘোষণা দিলেই হয়ে গেল, দাবি দেওয়ার করারও দরকার নাই। ঘোষণা দিল এটাতে এটা করা চলবে না, ওইটা পরের দিনই বাদ হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে গত 25শে নভেম্বর যখন শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকায় বিমানবন্দরে আটক করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়ে সেই দিনই তাৎক্ষণিকভাবে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা ঢাকার শাহবাগে মিছিল করেছিল এর প্রতিবাদে। এবং সেই মিছিলে পুলিশের সামনে, বিজিবির সামনে, র্যাবের সামনে একদল মানুষ এসে, ছাত্র শিবির, ছাত্রদল, যুবদলের নেতারা এসে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এবং সেই আক্রমণে আপনারা জানেন যে রমেন রায় নামে অ্যাডভোকেট রমেন কুমার রায়,
তিনি গুরুতর আহত হয়ে এখনও আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, তাই না? সুতরাং হিন্দুরা প্রতিবাদও করতে পারবে না, আক্রমণ হবে। তো এরকমই এই গ্রাফিটি 9-10-এর বইয়ের পিছন থেকে সরিয়ে নেওয়ার প্রতিবাদে যখন আদিবাসীরা প্রতিবাদ করেছে, তাদের ওপর একই কায়দায় হামলা হয়েছে, বেধড়ক হামলা হয়েছে, মারপিট করে রক্তাক্ত করা হয়েছে। তো এই বিষয়টি নিয়ে একটি মতামত প্রকাশ করেছেন, একটি নিবন্ধন লিখেছেন রাফসান গালিব। তিনি এই প্রথম আলোতে আপনারা দেখছেন এই যে এই নিবন্ধের বিষয়বস্তুটা, শিরোনামটা হলো এই সভারেন্টি হামলাকারীরা কাদের র্যান্ট করা। তা আমি একটা সুন্দর একটা বিশ্লেষণধর্মী একটি আর্টিকেল আমি আপনাদেরকে সেটা শোনাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের পর রাজধানী ঢাকায় কোনো নাগরিক কর্মসূচিতে অংশ নিয়ে এভাবে কাউকে রক্তাক্ত হতে দেখা গিয়েছে কি? বলছিলাম অনন্ত বিকাশ ধামাইয়ের কথা, তার গোটা চেহারা রক্তে ভেসে গেছে। ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্ট রফিক আমিনের পোস্ট করা ভিডিও দেখে বোঝাই যাচ্ছে অনন্ত বিকাশকে নৃশংসভাবে পেটানো হয়েছে। তিনি সহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যাদের অধিকাংশ পাহাড় সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীর তরুণ তরুণী। যে বিষয়টি উল্লেখ না করলেই নয়, তাদের ওপর হামলা করা হয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি নামে একটি বিতর্কিত জাতীয়তাবাদী স্লোগান দিয়ে। পাঠ্যপুস্তকে আদিবাসী সম্বলিত গ্রাফিতি রাখা না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি ছিল আজকে। এক পক্ষ স্টুডেন্ট ফর সভারেন্টি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন, যারা কয়েকদিন আগে গ্রাফিতিটি বাদ দেওয়ার দাবিতে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনে ঢুকে পড়েছিল। ফেসবুকে ছড়ানো ভিডিওতে দেখা যায় বেশ মারমুখী হয়ে এনসিটিবি ভবনে ঢুকে পড়েছিল তারা। তাদের হুমকি ধমকির পরিপ্রেক্ষিতে একটি পাঠ্যপুস্তকের পেছনের প্রচ্ছদে থাকা গ্রাফিতিটি বইয়ের অনলাইন সংস্করণ থেকে বাদ দেওয়া হয়েছে। নাগরিক সমাজে এই প্রশ্নটাই তখন জোরালো হয় যে কিছু শিক্ষার্থী বা ব্যক্তির একটি গোষ্ঠী গিয়ে হুমকি ধমকি করলো আর পাঠ্যপুস্তকও পরিবর্তন হয়ে গেল। কিছুদিন আগ পর্যন্ত খুব একটা নাম ধাম শোনা না যাওয়া ছোট একটা সংগঠনের কী এমন শক্তি যে তাদের হুমকি ধমকির মুখে পাঠ্যপুস্তকের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন এসে যায়? তার মানে কি শক্তি প্রদর্শন করে যে যার মতো এভাবে পাঠ্যপুস্তক পরিবর্তন করে ফেলতে পারবে, আর রাষ্ট্র বা সরকারও তা মেনে নেবে? আদিবাসী শব্দ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা, মত ও বিতর্ক আছে। এখন ওই গ্রাফিতি বাদ দেওয়ায় পাহাড়ি জাতিগোষ্ঠীদের ছাত্র যুব সমাজের একটি অংশ সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা প্ল্যাটফর্মে আজকে এনসিটি ভবন ঘেরাওর কর্মসূচি দেয়। বেলা 11টার দিকে রাজু ভাস্কর্যে সমাবেশ পালন করে তারা এনসিটিবি ভবনের দিকে রওনা দেয়। মতিঝিল মেট্রো রেল স্টেশন এলাকায় গিয়ে তারা বাধাপ্রাপ্ত হয়। সেখানে অবস্থান করছিল স্টুডেন্ট ফর সভারেন্টি। দুই পক্ষের মাঝখানে ছিল পুলিশ। দুই পক্ষ যার যার স্লোগান দিচ্ছিল। সামনে এগুতে না পেরে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার বিক্ষোভকারীরা অনেকে রাস্তায় বসে পড়ে। তখন আচমকা তাদের একজনের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয় স্টুডেন্ট ফর সভারেন্টির কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কয়েকজন। তখন সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার একজন নেতা বক্তব্য দিয়ে জানান, তারা আজকে আর এগোবে না বাধা প্রদান ও হামলার প্রতিবাদে, বরং তারা 17ই জানুয়ারি আবারও কর্মসূচি পালন করবে। সেই কর্মসূচি শান্তিপূর্ণ প্রতিবাদ হবে, সেটিও উল্লেখ করেন তিনি। সেই বক্তব্যের পর তাদের ওপর এবার একযোগে হামলা চালানো হয়। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি হলেও বেধড়ক মারধর খেয়ে এদিক সেদিক ছিটকে পড়ে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার লোকজন। ফেসবুকে স্টুডেন্ট ফর সভারেন্টির ছড়ানো ছবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, এগুলিতে আমরা দেখেছি জাতীয় পতাকা বাঁধা স্ট্যাম্প,
ও লাঠি নিয়ে তারা অবস্থান নিয়েছিল। সেগুলো দিয়েই চারিদিকে ঘিরে পেটানো হয় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কয়েকজনকে। অন্যদিকে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কারো হাতে লাঠি জাতীয় কিছু ছিল না। তার মানে এটি স্পষ্ট যে স্টুডেন্ট ফর সভারেন্টির এ হামলা পূর্ব পরিকল্পিত ছিল এবং হামলার প্রস্তুতি নিয়েই তারা গিয়েছিল। নাগরিক সমাজের যে কোনো পক্ষ বা সংগঠন তাদের নীতি আদর্শ চিন্তা চাহিদা অনুযায়ী সরকার বা সরকারি কোনো কর্তৃপক্ষের কাছে যে কোনো দাবি জানাতেই পারে। তাদের দাবি কতটা যৌক্তিক বা সে ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে বা আদৌ নেওয়া হবে কিনা সেটি বিবেচনা করবে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই কর্মসূচিতে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে বাধা দেওয়ার প্রয়োজন হয়, এর জন্য সরকারি কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনী আছে, সেটি তাদের কাজ। এর বাইরে কারো বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সেই কাজটিই করল স্টুডেন্ট ফর সভারেন্টি। তারা শুধু বাধাই দেয়নি, সন্ত্রাসী আচরণই দেখালো। এটি কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থেকে কিংবা তাদের আশকারায় ছাত্রলীগের গুন্ডামি ও সন্ত্রাসী কার্যক্রমের কথা আমাদের মনে করিয়ে দেয় না? অতীতে আমরা এটাও দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের মদতপুষ্ট মুক্তিযোদ্ধা মঞ্চ এভাবে হামলে পড়ত যে কোনো অধিকার আদায়ের কর্মসূচিতে। আজকের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নাগরিক সমাজে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে, ছাত্রলীগ ও সেই মুক্তিযোদ্ধার মঞ্চের মতো এই স্টুডেন্ট ফর সভারেন্টিও ছাড় পেয়ে যাবে কিনা? আর কারা এই স্টুডেন্ট ফর সভারেন্টি? পুলিশের সামনে কোন সাহসে বা ক্ষমতা বলে এভাবে একটি পক্ষের কর্মসূচিতে বাধা দেয় ও হামলা চালায়? পুলিশ কেন তাদের বাধা দিল না বা আক্রান্তদের বাঁচানোর চেষ্টা করল না? আমাদের বন্ধু লেখক ও সাংবাদিক সৈয়দ ফায়েজ আহমেদ প্রশ্ন রেখেছেন এভাবে, এই সভারেন্টি গুন্ডারা কাদের র্যান্ট করা? একই প্রশ্ন রেখেই এই লেখা শেষ করতে চাই। এই বলে সরকার হামলাকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটি আমরা দেখতে চাই। তো দর্শক, অত্যন্ত সুন্দর কথা লিখেছেন রাফসান গালিব। বাংলাদেশে কিন্তু এখন এই যে মব ভায়োলেন্সটাই হচ্ছে, বলা হচ্ছে যে সবারই কথা বলার অধিকার আছে, সবারই দাবি দাওয়া জানানোর অধিকার আছে, কিন্তু সেইটা কি সরকার সেই পরিবেশটা কি তৈরি করেছে? আমরা দেখছি একটা পক্ষ যখন তখন দাবি দেওয়া করে তারা রাস্তায় নেমে পড়ছে, রাস্তা ব্লক করতেছে, তাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যখনই বিশেষ করে সংখ্যালঘুরা যখন তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে নামে, তখনই তাদের আক্রমণ করা হয়, নানান রকমের বাধা দেওয়া হয়। আমরা দেখেছি রংপুরে সনাতনী জাগরণ মঞ্চের যেই মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশের প্রাক্কালে হোটেলে গিয়ে পুলিশ বলে এসেছে যাতে যারা সমাবেশ উপলক্ষে আসবে তাদেরকে যাতে হোটেলে ভাড়া না দেওয়া হয়, এবং সেটা ঘটেছে। আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই রংপুর গামী বাসগুলিতে তল্লাশি করা হয়েছে পুলিশ এবং সেই উন্মত্ত জনতার দ্বারা মানুষকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। এবং তারপরে সেই সমাবেশ থেকে ফেরার পথে ঢাকা বিমানবন্দরে তো আপনারা জানেনই সেই সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে। আমরা দেখেছি চট্টগ্রামের সমাবেশের পরে এই যে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে 19 জনের বিরুদ্ধে। আমরা দেখেছি এর ধারাবাহিকতায় তারপরে হাজারি গলিতে চট্টগ্রামের হাজারি গলিতে আক্রমণ, রাতের অন্ধকারে পুলিশ মিলিটারির আক্রমণ। তারপরে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগে আন্দোলন করলে সেইখানে উন্মত্ত জনতা আক্রমণ করেছে আন্দোলনকারীদের উপর। কিন্তু সেই জায়গাটাতে রাষ্ট্রের কোনো ভূমিকা নাই। এই আন্দোলনকারীদের নিরাপত্তা বিধানের দায়িত্ব যে সরকার সেটা বেমালুম ভুলে গেছে, বরং তারা সেখানে লাঠিয়াল নামিয়ে দিয়ে আন্দোলনকে দমন করার চেষ্টা করতেছে। নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে তারা নস্যাৎ করে দিচ্ছে। তো এই হচ্ছে আজকে বাংলাদেশের সরকার। এবং দেখুন, এক পক্ষ আওয়াজ তুললেই
মানে পলিসি পাল্টে যায়, সরকারের সিদ্ধান্ত পাল্টে যায়। এখন দেশে যে কয়টা কোন জায়গায় কতগুলি সরকার আছে এইটা নিয়েই আমরা বিভ্রান্তির মধ্যে ভুগতেছি, যে বাংলাদেশে কি আদৌ কোনো সরকার আছে নাকি প্রত্যেকেই এক একটি সরকার। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।